সবাইকে আমার মঙ্গল মন্ত্র পডকাস্ট অনুষ্ঠানে স্বাগতম। আজকের আমার মঙ্গল মন্ত্র আমরা বাংলাদেশে বসে আলাপ করব বাংলাদেশের মঙ্গল মন্ত্র নিয়ে। এই মঙ্গল মন্ত্রের অনুষ্ঠানে আজকে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি ওনার নাম হচ্ছে মোহাম্মদ এজাজ। উনি RDRC নামে একটি সংস্থা নদী গবেষণা নিয়ে কাজ করেন। এজাজ ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, আপনাকে তো আমি হঠাৎ করেই খুঁজে পেলাম অনলাইনে, BBC বাংলাতে আপনি বাংলাদেশের বন্যা নিয়ে কথা বলছিলেন। তো আজকে আপনি আমার সাথে ইন্টারভিউ দিতে এসেছেন, আপনার গল্প বলবেন, বাংলাদেশের বন্যার কারণগুলি নিয়ে আলাপ করব, সেটা জানার জন্য আমি খুবই আগ্রহী। ধন্যবাদ আপনাকে। এবং এটা বন্যাটা তো একটা বার্নিং ইস্যু। আবার বন্যার সাথে আরেকটা আলাপও আসবে প্যারালালি, সেটা হচ্ছে খরা। কারণ আমরা নদীমাতৃক দেশ হওয়ার পরেও আমরা কিন্তু একটা ওয়াটার স্ট্রেস কান্ট্রি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে সুতরাং এক হচ্ছে যে অসময়েও পানি আসে, আরেকটি হচ্ছে মানে সময় মতো পানি আসা লাগবে, আর যেটা আসে এবং আসে না। আরেকটা হচ্ছে যখন খুব প্রয়োজন তখন তো আমার পানিটা খুব লাগবে। তো এটা খুব সিগনিফিক্যান্ট এই বিষয়গুলো আসলে বোঝার। আচ্ছা, তো আপনার ইন্টারেস্ট হয়েছে এই জন্য আমার ভালো লাগলো। তো আপনাকে আমি তো খুবই অল্পভাবে পরিচয় দিলাম RDRC, তো আপনি আমাদেরকে আপনার সংস্থাটার একটু পরিচয় দেন সবাইকে। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে, আমি যেটা প্রতিষ্ঠানে কাজ করি, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার, শর্টলি আমরা RDRC বলি। আমরা মূলত মনে করি যে বাংলাদেশ এবং এই পুরো যে হিন্দুকুশ হিমালয় থেকে শুরু করে বে অফ বেঙ্গল পর্যন্ত এই পুরো এখানকার যে ইকোলজি আছে এবং এখানকার যে হিস্ট্রি আছে, কালচার আছে এবং মানুষের যে সোশ্যাল ইন্টারাকশন এবং ট্রান্সফরমেশন আছে, এই পুরোটাই হচ্ছে HKH আমরা বলি, হিন্দুকুশ হিমালয়ান যে রিজন, এই পুরো রিজনের এই ওয়াটার সিস্টেমটাই আসলে এটাকে কিন্তু ডিটারমাইন করে এবং করেছে বিভিন্ন সময়। তো সুতরাং আমরা কনভেনশনালি জানি যে মোড অফ প্রোডাকশন এবং ক্যাপিটালের কারণে ইতিহাস এগুচ্ছে এবং পরিবর্তন হচ্ছে। আমরা মনে করি যে এটা একটা মার্কসের অবজারভেশন, আমরা সবসময় পড়ি, কারণ মার্কস সবার গুরু। কিন্তু এছাড়াও আমরা মনে করি যে এর চেয়েও আরেকটি বড় পয়েন্ট অফ ভিউ আছে ইতিহাসকে দেখার জন্য, সেটা হচ্ছে যে ওয়াটার ম্যানেজমেন্ট এবং ওয়াটার ইটসেলফ। হ্যাঁ, তো ওয়াটার যদি আপনি কন্ট্রিবিউশন অফ ওয়াটারকে আমরা যদি হিউম্যান হিস্ট্রির দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে হিউম্যান হিস্ট্রি ইভলভ হয়েছে এবং এগিয়েছে, চেঞ্জ হয়েছে ওয়াটারের কারণে। ফর এক্সাম্পল, এখন যদি বাংলাদেশের এই পুরো অঞ্চলে মানে চেরাপুঞ্জি ধরে সিলেট অঞ্চলে মেঘনা অববাহিকা, এখানে যদি বৃষ্টিপাত বেড়ে যায়, এখন যা আছে, এই বৃষ্টিপাত যদি 10% থেকে 20% বাড়ে, তাহলে পুরো বাংলাদেশের এই পুরো অঞ্চলের ইতিহাস চেঞ্জ হয়ে যাবে, পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। কারণ সিলেট ডুবে যাবে, হাওড় থেকে শুরু করে পুরো ক্যাচমেন্ট এরিয়ার যে আমরা স্থাপনাগুলো করেছি এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এই সবগুলো যদি চেঞ্জ হয়, এর সাথে উপকূলীয় অঞ্চল চেঞ্জ হবে, আমার মেঘনা পুরো চেঞ্জ হয়ে যাবে, দাউদকান্দি চেঞ্জ হয়ে যাবে। এই চেঞ্জের কারণে এখানে এখন আমরা যে ইনভেস্টমেন্ট করেছি বিগত 100 বছরে, যেভাবে আমরা ইনভেস্টমেন্ট, কেউ ব্যাংক করেছে, কেউ মার্কেট করেছে, কেউ স্থাপনা করেছে, এখানে এক ধরনের আরবানাইজেশন হচ্ছে। যদি প্রতি বছর সিলেটে এখন যে বন্যাটা হচ্ছে, যদি প্রতি বছর আরও ফ্রিকুয়েন্ট হয় এবং স্থায়ী হয়, তাহলে কি তার এই ইনভেস্টমেন্ট থাকবে না? দ্যাট মিনস তার হিস্ট্রিটাই, সিলেটের নতুন আরেকটা ইতিহাস তৈরি হবে। আচ্ছা, এই ইতিহাসটা কে তৈরি করছে? তাহলে কি মোড অফ প্রোডাকশন তৈরি করছে? নো, সিম্পল প্রিসিফিকেশনের চেঞ্জের কারণে, ক্লাইমেটিক চেঞ্জ, এটা ওভারঅল ক্লাইমেট চেঞ্জ না, জাস্ট ওয়াটারের বিহেভিয়ারটা কিংবা ওয়াটার এখানে কীভাবে অ্যাক্ট করছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু এই পুরো অঞ্চলের কিন্তু ইতিহাস নতুন করে লিখতে হবে কিংবা গড়বে। তো যেই জন্য আমরা বলি যে কোনো অঞ্চলের হিস্ট্রিকে, কোনো অঞ্চলকে ডেভেলপমেন্টকেও যদি আমরা কনসিডার করি, তার ইতিহাসকে যদি আমি কনসিডার করতে যাই, তাহলে ওই এলাকার ওয়াটার ম্যানেজমেন্টটা বুঝতে হবে। দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। আমি আর একটু স্পেসিফিক এক্সাম্পল দিই আপনাকে এবং ভালো লাগবে সেটা। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বার্নিং ইস্যু কি? পার্বত্য চট্টগ্রামের আনরেস্ট। আচ্ছা, তাই না? তো পার্বত্য চট্টগ্রামের আনরেস্টকে যদি আমরা জেনারেলি, আমরা এটাকে অনেকে জিওপলিটিক্যালি দেখছেন, সর্বোচ্চ যে দেখাটা দৃষ্টিভঙ্গি, আর অনেকে সিকিউরিটির জায়গা থেকে দেখছেন, অনেকে হিউম্যান রাইটস এই জায়গা থেকে দেখছেন। কিন্তু আমরা এর পিছনে দেখি, আমরা মনে করি পার্বত্য চট্টগ্রামে এই ক্রাইসিসটাই হতো না যদি কাপ্তাই না থাকতো। তাই দ্যাট মিনস একটা ভুল ওয়াটার ম্যানেজমেন্টের কারণে আমি এখানে 14টা জনগোষ্ঠীকে আমি উচ্ছেদ করলাম।
তো কাপ্তাই বাঁধ যখন তৈরি হ্যাঁ 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 52-53-তে যখন হয়েছে তখন এটা একটা ভুল ম্যানেজমেন্ট। তখন তাদের উদ্দেশ্য ছিল যে পাহাড়ে একটা আনরেস্ট তৈরি করা হবে কিংবা পাহাড়ে একটা উন্নয়ন হবে, দুটো। কারণ হচ্ছে যে কাপ্তাই বাঁধের পিছনের ন্যারেটিভটা কি ছিল? ন্যারেটিভটা ছিল উন্নয়ন। তখনকার সময় পাকিস্তানিরা বলেছে যে আমাদের পূর্ব পাকিস্তানে উন্নয়ন করা লাগবে, এবং সেই উন্নয়নটা চিটাগং কেন্দ্রিক, চিটাগং কর্ণফুলী পেপার মিল হবে, আরও অনেকগুলো মিল কারখানা কর্ণফুলীতে ওই অঞ্চলে হবে। এই অঞ্চলের মানুষদেরকে এনলাইটেন করতে হবে থ্রু এনার্জি, এবং সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে অফ এনার্জি হচ্ছে ড্যামিং দ্য হিল। খেয়াল করে দেখেন। তো সুতরাং ড্যামিং দ্য হিল তারা করতে গিয়েছেন, করতে গিয়ে এই পুরো অঞ্চলের নতুন ইতিহাস এবং একটা আনরেস্ট আমরা তৈরি করেছি। মাত্র প্রথমে ছিল কত 150, এখন মনে হয় এটা 250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। তো 250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে কিন্তু কতটুকু জায়গা এখন লাগে খেয়াল করে দেখেন। কিন্তু এত বড় রিজার্ভার করে আমরা তখনকার সময় যে কনস্ট্রাকশন ফার্ম ছিল, উথা কনস্ট্রাকশন ফার্ম, আমেরিকান, এবং এদের সাথে লোকাল যারা ছিল এদেরকে টাকা দিল না, রিসেটেলমেন্টের পয়সা দেওয়া হয় নাই। তখন থেকে যে ডিসক্রিমিনেশন, এক হচ্ছে আমি উচ্ছেদ করলাম, দ্বিতীয় হচ্ছে আমি তাদের অ্যাকনোলেজ করলাম না, এবং এই উচ্ছেদকে সাস্টেইন করার জন্য আমি আবার স্যাটেলাইট দিলাম। মানে বাঙালি এখানের মধ্যে ঢুকলো, যেটা কাশ্মীরে হচ্ছে এখন। স্যাটেলাইটস কাশ্মীরকে দিয়ে কাশ্মীরি ইন্ডিজিনাসদের সাথে এক ধরনের ঝামেলা তৈরি হচ্ছে। একটা কথা আছে না, কাটা দিয়ে কাটা তোলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সুতরাং এটা করতে গিয়ে আমি ইকোলজিটা শেষ করেছি। এই ইকোলজির উপর ভিত্তি করে যে জনগোষ্ঠী ছিল তাদেরকে আমি উচ্ছেদ করেছি। তো সুতরাং সে তো কোনোদিন, একটা মানুষ যখন উচ্ছেদ হয় তাকে তো আপনি রাজনৈতিকভাবে যদি যতক্ষণ পর্যন্ত সেটেলমেন্টে না আসবেন ততক্ষণ পর্যন্ত ফোর্স দিয়ে সেটেলমেন্ট করা সম্ভব না। পিসটা ফোর্স দিয়ে আসবে না। তো সুতরাং এই যে এখন এত ক্রাইসিসগুলো হচ্ছে, কেউ কিন্তু কাপ্তাইকে কোয়েশ্চেন করছে না যেটা কেন এটা হলো। মূল এই কারণে আমাদের এই পুরো এলাকা পরিবর্তন হয়ে গেছে। আমরা এই কথাটা বলি না, চেঞ্জ হয়ে গেছে খুব দ্রুত এবং খুব খারাপভাবে চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটা তো ইকোলজিক্যাল চেঞ্জ। এটা মানে কি, ঢাকার চেঞ্জটা আমরা কীভাবে বলি? ঢাকাকে আমরা 88-এর বন্যার পরে এরশাদ সিদ্ধান্ত নিল ঢাকাকে শুকনো করবে, তাই না? আগে কিন্তু পানি আসতো, এই শঙ্কর পর্যন্ত পানি আসতো। আপনার মনে আছে কিনা? আপনি যেহেতু ধানমন্ডির মেয়ে, আমরা আমাদের বাড়ির দরজা পর্যন্ত বর্ষায় পানি আসতো, এবং অন্য সময় আবার এটা চলে যেত। তখন ধুধু মাঠ ছিল, কিছু ডোবা ছিল, ডোবা থেকে মাছ, এখানকার আমরা যারা স্থানীয় ছিলাম, মাছ আসতো। ধান ক্ষেত ছিল ঢাকাতে, এগ্রিকালচার ছিল, ঢাকার একটা ইকোলজি ছিল, মানুষও ছিল, আবার উঁচু জায়গাও ছিল। তো সিদ্ধান্ত হলো যে আমি ঢাকাকে, এবার এরশাদ কী করলো, ঢাকাকে, এরশাদ এবং তার সাথে যারা উন্নয়ন নিয়ে চিন্তিত, ঢাকাকে আমরা শুকনো করব থ্রু বিল্ডিং এম্ব্যাঙ্কমেন্ট অ্যালং দ্য তুরাগ। খেয়াল করে দেখেন, আমরা ঢাকাকে শুকনো করলাম। এই যে ওয়াটার ম্যানেজমেন্ট, ঢাকার পরিবর্তন তো ওয়াটার ম্যানেজমেন্ট দিয়ে হয়েছে। ঢাকার পরিবর্তন কি মাটি ফেলে হয়েছে নাকি? না, প্রথমে আমি ওয়াটার ম্যানেজমেন্ট করলাম। সেই ওয়াটার ম্যানেজমেন্টটা করার পরে এটার কোনো এফেক্টটা কতটুকু হবে, আমি কতটুকু শুকনো করব, আদৌ শুকনো করার প্রয়োজন আছে কি না, হ্যাঁ, এটা না বিচার করে যখন এটা করা হলো, এবং তারপরে শুকনো করার পর কি ছিল যে ওয়েটল্যান্ড ভরাট করা যায়, এটা তো রাজুক আমাদেরকে শিখিয়েছে, তাই না? কীভাবে শিখলো? বাড়িধারা ভরাট করে দেখালো। খেয়াল করে দেখেন। তারপর বনশ্রী ভরাট করছে একদিক দিয়ে। ইস্টার্ন হাউজিং তখন প্রাইভেট সেক্টর হিসেবে চিন্তা করলো, যেহেতু রাজুক ভরাট করতে পারে তাহলে তো আমিও ভরাট করতে পারি। এই যে সবাই মিলে ভরাট করি। হ্যাঁ, তা এবং ঢাকাতে একটা কথা এখনো প্রচলিত আছে, আপনি দেখবেন যে আপনার মনে আছে কিনা, যে আশিয়ান সিটির একটা অ্যাডভার্টাইজমেন্ট, যে এটা সরিষার তেল সে বিদেশে দেয়, এটা দুবাই, এটা ব্যাংকক, এটা লন্ডন, এটা সিডনি। হ্যাঁ, তখন বলছে যে কি সরিষার তেল কেন পাঠাচ্ছেন? এয়ারপোর্ট থেকে মাত্র 2-5 মিনিটের দূরত্বে আমি পানি কিনছি, এটা হবে, শহর হবে, চিন্তার কিছু নয়, নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য তেল পাঠাচ্ছি। জাস্ট থিঙ্ক। সুতরাং ওয়েটল্যান্ড ভরাট করে যে, এবং ঢাকায় অনেকে বলে আমি পানি কিনি, এখন অনেকে কিন্তু এখন পানি কিনে, কারণ জন্য যে পানি ওয়েটল্যান্ড, এটাকে ভরাট করা যায়, যদিও আইনগতভাবে যায় না। আছে আমাদের দেশে আইন, হ্যাঁ, একদম ভূমি ব্যবহার বিধিমালার 2000 বলা আছে যে পানি ভরাট করা যাবে না। আপনি কোনো ধরনের ওয়েটল্যান্ড ভরাট করতে পারবেন না, কোনো কৃষি জমি ভরাট করতে পারবেন না। কিন্তু জানেন, আপনি এটা বললেন, আপনি তো বললেন আমি ধানমন্ডির মেয়ে। আমাদের বাসার পরের রোডে একটা পুকুর ছিল, আমি যখন ছোট ছিলাম পুকুরে আমি দেখতাম জান্নাত দিয়েছে, লোকজন আসছে, সাঁতার কাটছে। তারপরে কিছুদিন পরে ওই পুকুরটা ভরাট করে সরকারি অফিসারদের স্টাফ
স্টাফদের হাউজিং তৈরি করা হলো, সরকারি ভরাট করেছে। হ্যাঁ, তখন 70s এর কথা বলছি, এখনো তো early হচ্ছে 70s এই। এখনো হচ্ছে। এখন তো ধরেন গত 10 বছরে যে পরিমাণ বড় ক্যাম্পাস তৈরি করা হয়েছে সরকারি অফিসগুলোতে। আগে সরকারি অফিসগুলোর স্ট্রাকচার কি ছিল? জেলা সদরে যদি আপনি এখনো যান, প্রত্যেক জেলা সদরে বড় দিঘি থাকে, হ্যাঁ, দিঘির পাশে তাই না? অফিসটা থাকে। এটা ওয়াটার ম্যানেজমেন্ট ঘুরে ফিরে একটা বড় দিঘিটা হচ্ছে তাকে কুলিং করে, এবং স্ট্রাকচারগুলো হচ্ছে যে প্রত্যেকটা বিল্ডিং এর স্ট্রাকচার বড় জানালা, এয়ার ফ্লোটা যেন থাকে। এবং মানুষ ওটা পাবলিক স্পেস হিসেবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবলিক স্পেস, বড় জানালা থাকে, পুকুর থাকে, গাছ থাকে, এবং পুকুরের চারপাশে সরকারি অফিসগুলো, জি। এবং সাথে মাঠ, মানে একটা বড় ওপেন স্পেস আছে, একটা ব্রিদিং এর জায়গা, ওয়াটারটা আছে আপনাকে কুল করবে আলটিমেটলি, এবং বৃষ্টি হইলে সে পানিটাও সে অ্যাবজর্ব করবে। একটা নাইস আপনাকে ইকোসিস্টেম সার্ভিস দিচ্ছে কিন্তু। এবং বিল্ডিং স্ট্রাকচারগুলো সরকারি ওরকম বড়, সরকারি আগে অফিসগুলো ছিল বড় জানালা, বড় দরজা, ছাদও অনেক উঁচু, ভেন্টিলেশনটা অনেক ভালো ছিল। এই গত 10 বছরে আর্কিটেক্টরা, আমি ডেফিনেটলি বলবো, আর্কিটেক্ট যারা আছেন তারা এই গ্লাস বেস স্ট্রাকচার এবং হচ্ছে এই ওয়েটল্যান্ড ভরাট করে এখানে বিল্ডিং করলেন, নতুন সুন্দর দুবাই ব্যাংককে যে ধরনের বড় বড় চকচকে বিল্ডিংটা আছে, এইটা তারা ইন্ট্রোডাকশন করিয়েছেন এবং সরকারকে এটা কনভিন্স করিয়েছেন যে এটা করলে ভালো হবে। এবং ওই যে আমি যেটা বললাম যে পাকিস্তান আমলের এই ইয়াহিয়াদের যে উন্নয়ন ন্যারেটিভ, উন্নয়ন ন্যারেটিভ খুব গুরুত্বপূর্ণ, এটা বোঝা যায়। এই উন্নয়নের ক্যাজুয়ালিটিস যদি হয় মানুষদেরকে উচ্ছেদ করা মার্জিনালাইজ করা, কিছু আসা যায় না, কারণ তার তো উন্নয়নটা গুরুত্বপূর্ণ। একই ন্যারেটিভ শেখ হাসিনা কিন্তু ইনহেরিট করেছে পাকিস্তানিদের কাছ থেকে করে, সে হ্যাঁ, এবং এরশাদ কিছু সময় করেছে, করে আমাদেরকে গত 15 বছরে সরকারি অফিসগুলোর সবগুলো সবগুলো ঢাকার অবস্থা যদি আমরা ধরি, আমরা ঢাকায় স্টাডি করেছি, ঢাকা এখন 334টা পুকুর আছে, এখনো আছে। আমরা লিস্ট করে আমরা রাজুককে দিয়েছি যে এটা এই বাসার এই পিছনের এই পুকুর, এইভাবে এই মসজিদের সাথে এই পুকুরটা, এই মন্দিরের সাথে এই পুকুর, এই স্কুলের ভিতরে এই পুকুর, এইভাবে আমরা ক্যাটাগরাইজ করে ঠিকানা দিয়ে আমরা রাজুককে আমরা এটা দিয়েছি, তারা যেন সাইনবোর্ডটা টাঙায় যে এই পুকুর ভরাট করা যাবে না। ও তো নিজেই ভরাট করবে। হ্যাঁ, তারপরে তো যেহেতু তার আমি ছাড়া আর কেউ এই পুকুর ভরাট করতে পারবে না। তো সুতরাং এটা আমরা করতে চেষ্টা করেছি। এবং সরকার দেখেন, মানে ওদিন আমি একটা প্রোগ্রামে গেলাম, ঢাকার বায়োলজি রেস্টোর করবে একটা বড় আইএনজিও, নাম বলতে পারি, ইউএনডিপি টাকা দিচ্ছে, ইউএনডিপি আরবান ইস্যুতে টাকা দেয় 3000 কোটি টাকা, 25 থেকে 30 পর্যন্ত 3 বছরের মধ্যে, 5 বছরে 3200 কোটি টাকা সে দিবে ঢাকার ইকোলজি রেস্টোরেশনের জন্য। আলোচনা হচ্ছে বন ভবনটা ওয়েটল্যান্ড ভরাট করে করা, এবং এখানে আমরা মাছ ধরতাম, যেহেতু আমি ওই এলাকার স্থানীয়, মাছ ধরতাম। তো আমি জোর করে, রিজন আপা ছিল, আমি জোর করে হাত তুলে বললাম যে আমাকে কিছু বলতে দিতে হবে। তো পরে আমি বললাম যে এই যেই ওয়েটল্যান্ড ভরাট করে ওয়েটল্যান্ডের উপরে বসে আপনি আমার ইকোলজিকে নষ্ট করে আমার ইকোলজি রেস্টোরেশনের জন্য প্ল্যান করবেন এসি রুমের মধ্যে বসে, এটা হবে না, এটা হয় না, এইভাবে করা সম্ভব না, এবং এটা সাস্টেনেবলও না। অনেক টাকা ইনভেস্টমেন্ট হবে, হয়তো অনেকের চাকরি হবে, কিন্তু এটা সাস্টেনেবল না। তো সুতরাং ইকোলজি রেস্টোরেশনটা আপনার করতে হবে যে ইকোলজিটাকে সার্বক্ষণিক, যার এই ইকোলজির সাথে যার কানেকশনস আছে এবং ইন্টারাকশনস আছে, দ্যাট মিনস স্থানীয় জনগোষ্ঠী অথবা স্থানীয় কমিউনিটি, তাই না? এবং আমি একটু রাগ করেই বললাম যে ঢাকাতে আপনারা হচ্ছেন সেটেলার, অনেস্টলি স্পিকিং। হ্যাঁ, আপনারা বাইরে হয়তো পড়ালেখা করেছেন, কিংবা বাইরে থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে সচিব হয়েছেন, এখন কলোনিতে থাকেন কিংবা কোনো একটা জায়গায় থাকেন, ঢাকার ইকোলজি, ঢাকার ইতিহাস সম্বন্ধে আপনি জানেন না, আপনি করছেন ঢাকার প্ল্যান, তাহলে স্বাভাবিকভাবে আপনার প্ল্যান তো এটা কোনোদিন উপকৃত হবে না মানুষজন। কিন্তু এজাজ ভাই, আপনারা তো অনেক ধরনের কাজ করছেন, বিভিন্ন ধরনের স্টুয়ার্ডশিপ এবং মানুষজনদেরকে ট্রেনিং দিচ্ছেন। কিছুদিন আগেও একটা অনুষ্ঠান আপনি করছিলেন, আমি দেখলাম। তো এটার মানে কোনো ভালো এক্সাম্পল কি আমাদের দিতে পারবেন, কিভাবে তাহলে আমরা উন্নয়নটাকে? একটা হচ্ছে যে, মানে আগে একটু উন্নয়ন নিয়ে আরেকটু বলি, খুব মজার। আপনি উন্নয়নের মানে পিপলস পারসেপশনটা কিরকম, এটা তো আমি বললাম যে গভর্নমেন্ট পারসেপশন, পিপলস পারসেপশনটাও আমার মনে হয় নতুন করে চিন্তা করার জায়গায় এসছে জুলাই অভ্যুত্থানের পরে। সেটা কীরকম, সেটা হচ্ছে আমি যদি বলি যে আমার ডেভেলপমেন্ট করা লাগবে, তা আমার ডেভেলপমেন্টটা কি আমি ভালো বুঝি, না
আমার ডেভেলপমেন্টের প্ল্যানটাও আমি আবার কেন্দ্রকে দিয়ে দিচ্ছি, মানে সরকারকে দিয়ে দিচ্ছি। তো সুতরাং এই 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 চিন্তার জায়গা থেকে একটা বড় পরিবর্তন আনা লাগবে, যে স্থানীয়ভাবে আপনার নদী ভাঙছে, অথবা ওয়েটল্যান্ডগুলো ভরাট হচ্ছে, অথবা বন উজাড় হয়ে যাচ্ছে, এইটা কি কেন্দ্র থেকে একটা প্ল্যান করলে কি এটা বাস্তবায়ন সম্ভব? এটা কিন্তু সম্ভব না। কিংবা একটা সুইচ গেট দিচ্ছে, হঠাৎ করে ওয়াবদা এসে কি করলো, বন্যা প্রতিরোধের জন্য আপনাকে একটা সুইচ গেট দিল। এই সুইচ গেটটা তো কাজ করে না। ডিসিশনটা কে নিল, কিভাবে ডিসিশনটা নিচ্ছে হচ্ছে যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের এই যে ইঞ্জিনিয়ার, তারা ডিসিশনটা নিচ্ছে। কিন্তু এটা তো কোথায় পানিটা লাগবে, কোন দিক দিয়ে পানিটা যাবে, এটা তো লোকাল নলেজটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই লোকাল নলেজটা এক্সারসাইজ কোথায় করবে? সে এক্সারসাইজ করবে লোকাল গভর্নমেন্টের সাথে। সেটাই, কারণ তার তো সবচেয়ে বেশি কাছের হবে তার রিপ্রেজেন্টেটিভ, যিনি যাকে তিনি ইলেক্টেড করেছেন, তার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান। তো সুতরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে সে তার স্থানীয় উন্নয়নের আলাপটা করবে। তার স্থানীয় উন্নয়নের আলাপ তো কেন্দ্রে করার কোনো প্রয়োজন নাই। দ্যাট মিনস স্থানীয় সরকার ব্যবস্থাকে আমাকে স্ট্রেনথেন করতে হবে। হ্যাঁ, এবং এখানে অরিজিনাল মানে মিনিংফুল পার্টিসিপেশনটা লাগবে ফ্রম দ্য গ্রাউন্ড। এবং এই পুরো প্ল্যানটা করবেন তারা। এই পুরো প্ল্যানটা যদি তারা না করেন, তাহলে কিন্তু এটা কোনো দিন সাস্টেনেবল হবে না। আমি আপনার ঢাকাতে যেহেতু আছেন বলি, ঢাকার চারপাশে হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরেই, গত টার্মে 18-19-এর কথা বলতেছি আমি, আসার পরেই যেহেতু তার লেজিটিমেসি নিয়ে প্রচুর প্রশ্ন, কিন্তু কেউ কথা বলতে পারছে না, এটাকে এক ধরনের পপুলিস্ট মুভ করার জন্য ওনারা কী করলেন, ঢাকার 4 নদী উদ্ধার করলেন, 10,000 বাড়িঘর ভাঙলো ওভারনাইট। মানে একদম কয়েক মাসের মধ্যে 10,000 বাড়িঘর। প্রথমটি ধাক্কায় 6 মাসে তারা, 6 মাসে না 4 মাসে তারা 8,000 বাড়িঘর উচ্ছেদ করলো। কোন এলাকায়? তুরাগের এবং বুড়িগঙ্গার পাড়ে। এবং হাজী সেলিমের বনানীতে না, না, হাজী সেলিমের সিমেন্টের যে গোডাউন ছিল সেটাও তারা ভেঙেছে। দুদকের একজন ইয়াও ভেঙেছে। তো সুতরাং দ্যাট ওয়াজ এ ভেরি, এবং আসলামের পাওয়ার প্ল্যান্টের একটা অংশও তারা গিয়ে ভাঙলো। তো ইট ওয়াজ সো পপুলার, মানুষজন আরে বাপরে বাপ, কত সুন্দর কাজ হচ্ছে। খেয়াল করে দেখেন, ঢাকার সব নদী হাসিনা উদ্ধার করে ফেলতেছে, ইলেকশনের কোনো আলাপ নাই। তো আবারও ঘুরে ফিরে আপনি দেখেন পলিটিক্যাল ক্রাইসিসও ওয়াটারটা কত গুরুত্বপূর্ণ হয়ে আসে আর কি। বন্যা নিয়ে আমি আসতেছি একটু পরে। এই উচ্ছেদ অভিযানে দুটো ইস্যু হলো। একটা হচ্ছে খুব পপুলার উচ্ছেদ অভিযান, এবং এখানে 1100 কোটি টাকা খরচ করা হলো ঢাকা 4 নদীর বিউটিফিকেশনের জন্য। রেস্টোরেশন এবং বিউটিফিকেশন দুটো শব্দ তারা ইউজ করেছে। তো রেস্টোরেশনের ক্ষেত্রে যে 1100 কোটি টাকা খরচ করলো, ওয়াকওয়ে তৈরি করলো ঢাকা 4 নদীর পাশে, 53 কিলোমিটার ওয়াকওয়ে। এই ওয়াকওয়েতে কেউ যায় না। কেন? কারণ আপনি এটা হচ্ছে, এক হচ্ছে যে নদী থেকে আলাদা করে করা, নদীর ভিতরে করছে, নদীর পাড়ে করে নাই। দিস ইজ ওয়ান। আর সেকেন্ড হচ্ছে যে ডিজাইনটা তারা করেছে, এই ডিজাইনে এই ওয়াকের মধ্যে কোনো রাত্রেবেলা চলার মতো লাইট নাই। আচ্ছা, সিকিউরিটি। এটা কারা ডিজাইন করলো, দেশি না বিদেশি? দেশি এরাই ডিজাইন করেছে। এবং এই ওয়াকওয়েতে এবার না, 2009 সালে একবার ওয়াকওয়ে করা হয়েছিল টঙ্গীতে, গাবতলীর কিছু অংশে, মিরপুরের একটা ছোট্ট অংশে, এবং টঙ্গীতে তারা এই ওয়াকওয়েটা তখন করেছিল প্রায় 18 থেকে 20 কিলোমিটার। এবং ওই ওয়াকওয়েটা হচ্ছে মানুষ, কুকুরও যায় না ওইখানের মধ্যে, শুধুমাত্র রাতেরবেলা ফেন্সিডিল যারা খায় এবং মাদক যারা নেয় তারা নেওয়া হয়েছে। সুতরাং দ্যাট মডেল ওয়াজ কমপ্লিটলি ফেইল্ড। বাট এটাই রেপ্লিকেশন করেছে এখানে আরেকটু বড় ওয়াকওয়ে করে, চড়া করে। এবং স্থানীয় লোকজন ওয়াকওয়েতে ঢোকার কোনো রাস্তা নাই, অনেক দূরে দূরে জেটিতে তারা এই পয়েন্টগুলো করেছে তাদের মতো করে। খেয়াল করে দেখেন, তো 1100 কোটি টাকা খরচ করে আপনি একটা ওয়াটার স্ট্রাকচার করলেন, এত একটা ওয়াটার স্ট্রাকচার ওয়াকওয়ে এমব্যাঙ্কমেন্টের পাশে, এবং বা ঢাকার কেউ দেখতে যায় না, আপনি শুনেনি নাই এরকম একটা জিনিস। অথচ ঢাকার আশেপাশে যদি পূর্ব ঢাকায় 2-3টা রিসর্ট টাইপ রেস্টুরেন্ট আছে, নাম জানেন মনে হয়, মানুষ কিন্তু পাগলের মতন ঘুরতে যায় এগুলো দেখার জন্য। কারণ নদীর পাড়ে, বালু নদীর পাড়ে অনেক ফ্লাওয়ার আছে, বিল আছে, মানুষজন প্রচুর ঘুরতে যায়, দেখতে যায়। এইসব রেস্টুরেন্ট করতে 2-3 কোটি টাকাও খরচ হয় না। তো 1100 কোটি টাকার একটা স্ট্রাকচারে মানুষ কিছুই করলো না, একটা প্রাইভেটলি মাত্র 2-3 কোটি টাকা খরচ করলো। জাস্ট সে ইকোলজিটাকে অ্যাকনোলেজ করছে, ওয়াটারটাকে এবং এনভায়রনমেন্টকে অ্যাকনোলেজ করে একটা স্ট্রাকচার করলো। এবং মানুষ উইলিংলি টাকা দিয়ে দেখতে যাচ্ছে, কারণ সেখানে খায়, সময় স্পেন্ড করে, সেটার জন্য টাকা দিতে হয়, পার্কিংয়ের জন্য তার টাকা দিতে হয়। তাহলে আমরা যে এখন ইকোলজি বেস যেই প্ল্যানিংগুলো করি, সেখানে যখন লোকালদেরকে আমরা বাদ দিয়ে এক্সক্লুড করে যে উন্নয়ন প্ল্যানিংগুলো করি, এগুলো তো আলটিমেটলি
জনগণের টাকা নষ্ট হয় একদিকে, আরেকদিকে তো ইকোলজিটা নষ্ট হচ্ছে। হ্যাঁ, এবং এইটা করতে গিয়ে, এই উচ্ছেদ করতে গিয়ে আবার আরেকটা ক্রাইসিস হয়েছে, পাইকারি উচ্ছেদ হয়েছে। তো সেখানে আপনি কি করলেন, আপনি পুরা তুরাগকে, বুড়িগঙ্গাকে আপনি স্ট্রেট লাইন, অলমোস্ট স্ট্রেট লাইন, তুরাগটা যদি একটু মিয়ান্ডার রিভার, বাট আমরা এক ধরনের স্ট্রেট লাইন ধরে ওয়েটল্যান্ডগুলোকে মানে আপনি কম্প্রোমাইজ করে শুধুমাত্র নদীর যেই কোর্সটা আছে, ওয়াটার কোর্স, সেটাকে আপনি রেখে আর বাকি সবগুলোকে কম্প্রোমাইজ করে আপনি এই যে এটাকে আপনি টেরিটোরিয়ালাইজেশন করলেন। এর মাধ্যমে আপনি কি করলেন, কমিউনিটিকে অ্যাক্সেস বন্ধ করে দিলেন, আলাদা করে দাও, নাম্বার ওয়ান। এবং এই পাড়ে যারা ব্যবহার করতো কৃষিকাজের জন্য, অন্য কাজের জন্য, মাছ ধরার জন্য, তাদেরকে আপনি উচ্ছেদ করে দিলেন। কারণ তাদের জায়গার উপরে তো আপনি পিলার দিচ্ছেন, দিয়ে বলছেন তুমি এখানে ঢুকতে পারবে না, অথচ জায়গাটা কিন্তু তার। হ্যাঁ, সে ঢুকতে পারবে না, মানে কি বাংলাদেশে তো বাংলাদেশের পুরো ভূখণ্ড ইজ এ ট্রান্সফরমেটিভ ল্যান্ড। এটার মাত্র 11 থেকে 13% জায়গা হচ্ছে নদীর। আচ্ছা, ইন দ্য লিন সিজন, এনে আবার বড় কন্ডিশন আছে, লিন সিজনে তো নদী তার বেডে চলে আসে না। আচ্ছা, মানে শুকনা মৌসুম। হ্যাঁ হ্যাঁ, তখন মাত্র 11 থেকে 13% জায়গা হচ্ছে নদী, আর বাকি বর্ষার সময় ইট ট্রান্সফর্ম ইন্টু 67% অফ টোটাল ল্যান্ড অফ দিস কান্ট্রি। দ্যাট মিনস বর্ষায় বাংলাদেশ সে 67% জমিন পানিতে চলে যায় এবং সেটা রেস্টোর করে। এই যে বন্যার যেটা কথা বললাম, যে আমাকে তো মনসুনে পানি আসতে হবে বাইরে থেকে, মানে ভারত থেকে এবং চীন থেকে, নেপাল থেকে, ভুটান থেকে পানি আসতে হবে, কারণ বাংলাদেশের ভূমি তো নেপালের মাটির দিয়ে তৈরি। আচ্ছা, আমাদের এখানে যে সেডিমেন্ট, এটা তো গঙ্গার সেডিমেন্ট আর ব্রহ্মপুত্রের সেডিমেন্ট আলটিমেটলি। তো গঙ্গা এবং ব্রহ্মপুত্র এবং আসামের আপস্ট্রিমের যে সেডিমেন্ট আছে, এই সেডিমেন্টের দিয়ে তো আমাদের এই বাংলা হয়েছে, যে তিস্তা ফ্যান যেটাকে আমরা বলি, এবং পরবর্তীতে এখানের যে ভূগঠন হয়েছে। তো সুতরাং আমার সাথে তো এই পুরো অঞ্চলের সম্পর্কটা রাজনৈতিক না, আমার সাথে এই পুরো অঞ্চলের সম্পর্ক আমার ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে, এখানকার ইকোলজি রেস্টোরেশন থেকে শুরু করে, কালচার, ফুড এবং হিউম্যান হ্যাবিটেট, এই সবগুলোর সাথেই তো নেপাল এবং তিব্বত, নেপাল, ভারতের যে অংশ এখন বর্তমান ভারত, সেটা ধরে বাংলা, তো সবার সাথে তো আমার ইকোলজিক্যাল রিলেশনশিপ আছে। এখন রিলেশনশিপটা পানিতে গিয়ে পৌঁছেছে আর কি, এবং এটার পেছনের শক্তি তো পানি এগুলো তৈরি করেছে। সুতরাং তো একই জিনিস, যে উন্নয়ন ন্যারেটিভে যখন বুড়িগঙ্গা তুরাগের যে চেঞ্জটা তারা করতে চেষ্টা করলো, এখানের কমিউনিটিগুলোকে কিন্তু এক্সক্লুড করা হয়েছে, এবং এই কমিউনিটি এক্সক্লুড করার কারণে অনেক বৈধ জমির মালিকদেরকে উচ্ছেদ করা হয়েছে, অবৈধদেরকে যেরকম উচ্ছেদ করা হয়েছে, বৈধদেরকে উচ্ছেদ করা হয়েছে, এবং তাদের আপিল পর্যন্ত কোর্ট নেয় নাই। বুঝতে পেরেছেন? শফিক রেহমান একটা কথা বলেছে, শুনেছেন নাকি, যে বলেছে যে ফ্যাসিজম প্রথম যে হত্যাটা করেছে মানুষকে, এটা মানুষ হত্যা করে নাই, সবার আগে বিচারকে হত্যা করেছে এবং বিচার বিভাগকে হত্যা করেছে। ইনস্টিটিউশনগুলোকে তো আমরা সবচেয়ে বেশি থিনার করেছি আর কি, এবং শেষ করে দিয়েছি ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট। কারণ একটা কনসেপ্ট হচ্ছে যে বেশি ডেভেলপমেন্ট চাইলে কম গণতন্ত্র লাগবে, এটা তো আমাদেরকে বলা হয়েছিল, তাই না? আপনি বেশি ডেভেলপমেন্ট চান, তাহলে গণতন্ত্র কম হবে, কথা কম বলতে হবে, কথা বলা বেশি সুযোগ দিলে, ক্রিটিসাইজ বেশি করলে আপনি, হ্যাঁ হ্যাঁ যেটা বললেন, কথা কম কাজ বেশি। তো সুতরাং এবং এক ধরনের কর্তৃত্ববাদ তখন তৈরি হয়, তো তাড়াতাড়ি আগানো চলে যায়। হ্যাঁ, কর্তৃত্ববাদ, কাউকে কথা বলতে দিব না, হ্যাঁ কথা বললে মেরে ফেলবো, গুম করবো, আয়না ঘরে নিয়ে যাব। তো এটা তো ইকোলজিতেও হয়েছে। আচ্ছা, তো যে কারণে কমিউনিটির আদৌ যে ভয়েস আছে, এটা তো কমিউনিটি নিজেও কোনোদিন বুঝতে পারে নাই। বাংলাদেশের ইয়াংরাই তো বুঝতে পারে না যে সে একটা ভোট দিতে পারবে, এটা এখনো না মানুষ চিন্তা করতে পারছে, যে গত 15 বছরের যে কেউ যে ভোট দিতে পারবে এটি তো মাথায় নেই, অথচ তারা ইয়াং হয়ে বড় হয়ে গিয়েছে। তাহলে আপনার কমিউনিটি মানে মেইন স্ট্রিমের সাধারণ শিক্ষিত বর্জুয়া, পিটি বর্জুয়া শ্রেণী অথবা লুম্পেন কেউই ভোট দিতে পারছে না, তো সেখানে কমিউনিটিকে আপনি মেইন স্ট্রিমিং কীভাবে করবেন? বাট আমাদের ব্যাটেলটা এই তুলে নিয়েছিল। আমাদের ব্যাটেলটা হচ্ছে এই ওয়াটার ম্যানেজমেন্টের জায়গা থেকে এবং ট্রান্সফরমেশনের জায়গা থেকে, কারণ আমরা তো এক ধরনের ট্রান্সফর্ম করছি, এবং ট্রান্সফরমেশনগুলো হচ্ছে গ্রামে যেরকম হচ্ছে, শহরে একটা বড় ট্রান্সফরমেশন হচ্ছে। তো শুধু শহরের এনভায়রনমেন্টের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখা দরকার, যে এখানে এটা ফেয়ারনেসটা কীভাবে আসবে, এটা নিয়ে আমাদের RDRC একটা বড় কাজ আমরা করি, ফোকাস করি। আরেকটা হচ্ছে যে পুরো বেঙ্গলে, এই পুরো ডেল্টায় ইনক্লুডিং বাংলাদেশ, এখানকার ওয়াটার ম্যানেজমেন্টের সাথে মানুষের অধিকারের যে জায়গাটা আছে,
ওয়াটার ম্যানেজমেন্টের সাথে মানুষের কালচারের যে জায়গাটা আছে, কারণ আইনগতভাবে আপনি কালচারকে ডিফাইন করতে পারবেন না, এটা প্র্যাকটিসের জায়গা থেকে করতে হবে। তো এইগুলোকে নিয়েই আমরা আসলে কাজ করি, যে জন্য আমরা বলি যে পুরো ইকোলজির রেস্টোরেশনটা আচ্ছা আপনাকে করতে হবে, যেটা হবে ফেমিনিস্ট লেন্সে। হ্যাঁ, এবং আমরা এই ফেমিনিস্ট লেন্সে এই রেস্টোরেশনের এই যুদ্ধটাই, লড়াইটা আমরা করছি বিগত। আরডিআরসি প্রতিষ্ঠা হয়েছে আজকে প্রায় 4 বছর, 4.5 বছর, বাট আমি এইটা নিয়ে কাজ করছি আজকে প্রায় 10-12 বছরের মতো আর কি, এটা নিয়ে কাজ করছি। তার আগে আমি কাজ করতাম হচ্ছে নয়া কৃষি নিয়ে কাজ করেছি আমি কিছুদিন। নয়া কৃষিটা কি? নয়া কৃষিটা হচ্ছে মানে বাংলাদেশের কৃষি ব্যবস্থায় আপনাকে ফুড সরভেইন হতে হবে। ফুড সরভেইনটা হওয়ার কি জন্য দরকার? কারণ এটা তো এক ধরনের মডার্নিস্ট, পোস্ট মডার্ন জায়গাতে আমরা আছি সারা পৃথিবী বিশ্ব ব্যবস্থায়। তো পোস্ট মডার্ন জায়গাতে আপনি যদি ব্যাটেল করতে চান, এই আপনাকে সবচেয়ে প্রধান ব্যাটেলটা হচ্ছে যে আপনার খাদ্যে আপনাকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। খাদ্যে যদি আপনি স্বয়ংসম্পূর্ণ না হন, তাহলে আপনি আলটিমেটলি কারোর সাথে আপনি ব্যাটেল করে পারবেন না। সমতার যে ব্যাটেল আন্তর্জাতিক জায়গাতে, ইকুইটির যে ব্যাটেলটা, সেই ব্যাটেলে আপনার ভয়েস রেজ করতে পারবেন না, কারণ আপনাকে বীজ যদি না দেয় কোম্পানি, সার যদি আপনি অন টাইম না পান, খেয়াল করে দেখেন, অথবা পানি, এখন আমি পরবর্তীতে পানি যদি আপনি ভুল সময় পান, তাহলে তো বন্যা হয়ে গিয়ে আপনার সব শেষ, অথবা কম পান, দুটোই। তো সুতরাং একটা হচ্ছে যে কৃষির যে সরঞ্জাম এবং কৃষির যে টেকনোলজি, সেটা কার হাতে? এটা যদি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর হাতে হয়, হ্যাঁ, বীজ যদি আপনার বীজ যদি সে কিনে নিয়ে যায়, কিংবা আপনার বীজ, আগে তো আমাদের এখানে বীজ কৃষকরা নিজেদের বীজ তৈরি করতো, এবং এটার ডাইভার্সিফিকেশন তারা নিজেরা করতো। এগুলো তো এখন আস্তে আস্তে পেটেন্ট হয়ে যাচ্ছে। তো সুতরাং এটা একটা বড় যুদ্ধ, খাদ্যটাকে নিজেরা কন্ট্রোলে আনার ক্ষেত্রে। এই যুদ্ধটা হচ্ছে নয়া কৃষি। তারা বলে যে আমার কৃষিটা হবে, কন্ট্রোলটা আমার হাতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার। আর দ্বিতীয় হচ্ছে যে আরেকজনকে মেরে আমি খাদ্য উৎপাদন করব না। তা আরেকজনটা কে? প্রাণ প্রকৃতির কথা বলা হচ্ছে এখানে। আপনি পেস্টিসাইড ইউজ করতে পারবেন না, আপনি নেচারেরই, হ্যাঁ নেচারের মধ্যেই আমাদের এখানে আগের যত টেকনোলজি ছিল সেগুলোই অনেক কিন্তু আপনাকে এই খাদ্য উৎপাদনটাকেও ভালো রাখতো, প্রাণ প্রকৃতি ভালো রাখতো। তখন কি হতো? প্রচুর মাছ পাওয়া যেত। যে মাছের গল্প এখন আমরা আমাদের মুরব্বীরা করে গ্রামে, জাল ফেললেই কিংবা লুঙ্গি দিয়ে একটুখানি উঠালেই মাছ পাওয়া যেত। এটার কারণ কি? কারণ ছোট ছোট ওয়াটার বডিতেও ফিশ ব্রিডিংয়ের জায়গা ছিল, কোনো বিষ ছিল না, তাই না? কোনো বিষ ছিল না, কীটনাশকটা। তো সুতরাং আপনার কৃষি ব্যবস্থা হতে হবে দুটো। একটা হচ্ছে আপনার ফুড সফরেনিটিটা শুড বি ইন ইউর হ্যান্ড। এটাকে আপনি কর্পোরেটাইজেশন করতে পারবেন না, স্পেশালি বীজ এবং সার। এটার এক ধরনের সোশ্যাল এন্টারপ্রেনারশিপ থাকতে হবে, কমিউনিটি এন্টারপ্রেনারশিপ থাকতে হবে, এটা একটা। আরেকটা হচ্ছে আপনি আরেকটা প্রাণ হত্যা করে আপনার প্রাণের করতে পারবেন না, যেটা বাংলাদেশের আগের কৃষি ব্যবস্থা এটা ছিল। এবং বাংলাদেশ নেই, পুরো ভারতবর্ষ এই অঞ্চলেই আপনি দেখবেন যে বিষের ব্যবহার কিন্তু ছিল না। এটা বিষের ব্যবহারটা আসছেই গ্রিন রেভলিউশনের নাম দিয়ে, যখন IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটাকে আমরা ওয়ার্ল্ড ব্যাংক বলি, তাদের যে গ্লোবাল যে প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমেই কিন্তু তারা প্রথমে এগ্রো টেকনোলজি, এর পরবর্তীতে মনস্যান্টো এবং কর্পোরেটাইজেশন যারা, তারা এসে বললো যে না, বীজগুলোর মালিকানাও আমরা নিয়ে নিব, এবং নিয়েছে তারা। বাংলাদেশের কৃষিকাজ কিন্তু আসলে উইমেন লেড, এটা জানেন নাকি? কখন কোন বীজটা দিতে হবে এটা কিন্তু কৃষক জানে না এখনো, যে কোন মাসে কোন সময় কোন বীজটা বীজতলায় দিতে হবে, এটা কিন্তু বীজ ঘরের গোলা থেকে মহিলারা বের করে দেয়, এখন এটা লাগান। এবং লাউ গাছ কিংবা অন্য গাছ লাগানোর ক্ষেত্রে কোন বীজটা লাগাইতে হবে, কোন বিচিটা নিতে হবে, এটা কিন্তু পুরুষ বুঝে না। এটার মানে হচ্ছে যে এই যে নেচারটা, এই নেচারের কনজারভেশনটা উইমেনরা হচ্ছে ইনেটভাবে করে, ইটস অ্যান ইনেট। হ্যাঁ, কারণ হচ্ছে নারীর মধ্যে এক ধরনের মাতৃত্বের যে ব্যাপারটা আছে, গর্ব ধারণ করার যে বিষয়টা আছে, পৃথিবীটাও তো এক ধরনের মানে গ্রেটার ধরনী বল আমরা বলি। তো এবং এটার বড় উদাহরণ বাংলাদেশ এবং পুরো ভারত অঞ্চলে যদি আপনি যান, আপনি দেখবেন যে কৃষি ব্যবস্থায় বীজ ম্যানেজমেন্ট, যেটা বীজ ইজ প্রোডাকশন এন্ড অফ দ্য ডে। তো এন্ড অফ দ্য ডে উইমেন ইজ এ ক্রিয়েটার হিয়ার, তাই না? ক্রিয়েশনের যে মূল চাবিকাঠিটা তা কিন্তু উইমেনের হাতে, ম্যানের হাতে না। কিন্তু ডিসিশনের জায়গায় গিয়ে আমরা ম্যান ধরা খাচ্ছি। কৃষি ব্যবস্থাটা তাহলে মেনটেন করে, কৃষি প্ল্যান করে পুরুষ,
কৃষির এক্সটেনশন কিংবা এগ্রিকালচার যে প্ল্যানগুলো আমরা করি কিংবা দেখছি কিংবা প্র্যাকটিস আছে, সেটা এক ধরনের পুরুষতান্ত্রিক প্র্যাকটিস। গ্রামে গঞ্জে আপনি দেখবেন যে যারা এই কনভেনশনাল কৃষিতে যায় তাকে তো ডিপ টিউবওয়েল ইনস্টল করতে হয় কিংবা ওখান থেকে পানি কিনতে হয়, পেস্টিসাইড সময় মতো কিনতে হয়, এটা না পেলে সমস্যা, তারপর বীজটা ঠিক মতো কিনতে হয়, এর মাঝখানে তার কৃষি ঋণ আছে, তার পরিবার আছে, তার উপরে ক্লাইমেট এবং ইন্ডিয়ার পানি ছেড়ে দেওয়া পানির বন্যার যে একটা রিস্ক আছে। এই সব মিলিয়ে যখন এই প্ল্যানিংটা কার? পুরুষতান্ত্রিক প্ল্যানিং যেটা হয়েছে। হ্যাঁ, তো এই শুধু মহিলা হচ্ছে, আপনারা দেখেন যে ইঞ্জিনিয়ারিং জায়গা থেকে অথবা সাপোর্টটা দিচ্ছে, ঘরের ম্যানেজমেন্ট এবং ঘরের ওয়াটার ম্যানেজমেন্টটা মহিলা করছে। কিন্তু যখনই আমি পুরুষতান্ত্রিক জায়গায় যাচ্ছি, তার কিন্তু প্রোডাকশনের একটা রিস্ক যেরকম থাকে, ইকোলজি তো ডিস্ট্রয় হচ্ছেই, তার চেয়ে বড় রিস্ক হচ্ছে তার স্ট্রেস অনেক বাড়ে। পুরুষের স্ট্রেস অনেক বাড়ে না, পানি পাওয়া যাচ্ছে না, এখন ইলেকট্রিসিটি নাই, ইলেকট্রিসিটি না হলে পানি না হলে পেস্টিসাইডটা বিষয়ের মধ্যে। বলাতে আমার মনে হলো অনেক খবরে দেখা যায় যে ইন্ডিয়ান কৃষকরা অনেক সুইসাইড করে। এক্স্যাক্টলি, সেটাই আমি বলছি। তখন কি হয়, তখন তার প্রথম ইন্ডিভিজুয়াল এবং সোশ্যাল হারমোনি যেটাই বলি না কেন, ফার্স্ট ইন্ডিভিজুয়াল হারমোনিটা নষ্ট হয় তার ঘরে। সে গিয়ে ওয়াইফের সাথে মারামারি করে, ঝগড়াটা করে। তা আপনি আধুনিক কৃষি ব্যবস্থায় শুধুমাত্র তো আপনি একটা ক্রপ প্রোডাকশন করতেছেন, আর কিছু না, ধান হলে ধান, গম হলে গম, আমি অন্য কিছু এখানে ঢুকতে দিব না। তো আর আগের বাংলাদেশের নয়া কৃষি ব্যবস্থায় কিংবা পুরাতন কৃষি ব্যবস্থায় আপনি একই ক্ষেতে অনেক কিছু প্রোডাকশন করেন, ধান, বাদাম, ডাল, এর মাঝখানে সে আবার লাউ গাছ লাগাচ্ছে, মাছ ছাড়ছিল, মাছ চলতো, হাঁস থাকতো। খেয়াল করে দেখেন, মানে দ্যাট মিনস ফুড বলতে কি শুধু রাইস নাকি? আপনি যখন ডাইভার্সিফাইড করবেন, আপনার তো কোয়ালিটি অফ প্রোডাকশন হাই। আর কনভেনশনাল ধারণা হচ্ছে কোয়ান্টিটি অফ প্রোডাকশন। তো কোয়ান্টিটি অফ প্রোডাকশন করতে গিয়ে আপনার অপটিমাইজেশন কখনোই হয় না। লার্নিং কার্ভ যদি আমরা দেখি, এটা এখনটা ডাউনের দিকে, এটা হচ্ছে একটা বড় বিষয়। আর দ্বিতীয় হচ্ছে কোয়ালিটি অফ প্রোডাকশনের মধ্যে অনেক সুবিধা। আপনি কাজ করতে করতে গাছের পেঁপে একটা পেকে গেছে, পেঁপেটা নিয়ে সন্ধ্যার সময় হাজব্যান্ডকে দিলেন, বাচ্চাকে দিলেন, হাঁসের ডিম, মুরগির ডিম আপনি শেয়ার করছেন। মাল্টি ক্রপ প্রোডাকশনের কারণে পিঠা বানাইতে পারতেছেন, এটা করতে পারছেন। আপনার গল্প শুনে আমি পুরো ভিজুয়ালাইজ করতেছি। এরকম কি কোথাও আছে এখন? সব এখনো আছে, আপনি টাঙ্গাইলে গেলে দেখতে পাবেন, প্রচুর আছে এখনো, মানিকগঞ্জে এখনো প্রচুর আছে। হ্যাঁ, তো সুতরাং এগুলো আপনি করছেন, জব হচ্ছে, এটা করছেন, ওটা করছেন, এবং ওয়াইফের সাথে হাজব্যান্ডের রিলেশনশিপটাও তখন অনেক বেটার। সোশ্যাল হারমোনি এবং ইন্ডিভিজুয়াল হারমোনির জায়গায় যদি আমরা বলি যে এই যে আমরা একটা এগ্রিকালচারাল ফ্যাসিজম তৈরি করছি, যেটা ম্যাসকুলিন ফ্যাসিজম, হ্যাঁ, এইটার সাথে তো এটাও তো আরেকটা সমস্যা আমরা দেখেছি। সুতরাং কৃষিতে যে সুখী পরিবারের গল্প আমরা দেখি, সেটা তো এই কনভেনশনাল ডেভেলপমেন্ট ন্যারেটিভে কিন্তু পসিবল না। তো এই জন্য আমরা বলি উন্নয়ন না উন্নতি। আপনার কতটুকু উন্নতি হয়েছে, দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন ডেভেলপমেন্ট। এটা একটা কলোনিয়াল শব্দ আমি ইউজ করলাম। সেটাই আমরা আমাদের যে ব্যাটেলটা হচ্ছে, আমরা মনে করি যে ইকোলজিকে আপনি রেস্টোর করতে নিলে আপনাকে ফেমিনিন লেন্স দিয়ে ইকোলজি রেস্টোরেশনটা দেখতে হবে, ডেভেলপমেন্টটা দেখতে হবে, কনজারভেশনটা দেখতে হবে। এটা আমরা একটা দেখি, এটা আমরা সিরিয়াসলি আমরা এটাকে, এই জন্য ডিসিশনটা আমরা বলি যে লোকালি লেড। স্থানীয়রা কি বলে এবং স্থানীয়দের মধ্যে নারীরা কি বলছে। আপনি তো এটা বললেন, আপনারা তো বিভিন্ন ধরনের মার্জিনালাইজ কমিউনিটির সাথেও কাজ করেন, জেলেদের সাথে বা অন্যান্য ধরনের মার্জিনালাইজ কমিউনিটির সাথে। ওদের সাথে কিভাবে কাজ করছে? তুরাগকে যখন হাইকোর্ট জীবন্ত সত্তা ঘোষণা করলো, পার্সোনিফিকেশন দিল, তাকে লিগ্যাল স্ট্যাটাস দিল, তার আগ থেকে আমরা কাজ করি, কারণ এটা নিয়ে আমরাই ভয়েস রেজ করেছি। উই আর অলসো পার্ট অফ দ্য ভয়েসেস, যেটা ন্যাশনালি আমরা রেজ করতে চেষ্টা করেছি। তখন আমরা তুরাগের অ্যাকচুয়াল সিচুয়েশনটাকে দেখতে চেষ্টা করেছিলাম। দেখলাম যে তুরাগের পাশে অনেক জনগোষ্ঠী নদীর পাড়ে আছে। তো সুতরাং নদী মানে কি শুধু নদী, পানি? অবশ্যই না। নদীর সাথে ইন্টারাকশন যে করে, ইন্টারাকশন স্পিসিস যারা করবে তারা মিলেই হচ্ছে এটা একটা ইকোসিস্টেম, যেখানে মানুষও আছে, তাই না? তো এটাকে পরিবেশ বললেও এটা আবার অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়, আপনি খেয়াল করে দেখেন। সেটা করতে গিয়ে আমরা দেখলাম তুরাগের পাড়ে, আমরা খুঁজে দেখলাম তুরাগ হচ্ছে 66 কিলোমিটার টোটাল। উপরের বংশী থেকে পানিটা এসে কালিয়াকৈট দিয়ে ঢুকলো গাজীপুরের, এক সাইডে টাঙ্গাইল, এক সাইডে গাজীপুর। ঢুকে এসে তিনটা নদীর সাথে তার দেখা। একটা হচ্ছে গোয়াল্লার, খুব ছোট একটা নদী, তার থেকে 3-4 কিলোমিটার নামলেই তার সাথে দেখা হচ্ছে শালদা।
শালদারপাড়ের মুক্তিযুদ্ধ নিয়ে আপনার মনে হয় পড়েছে যে বাংলাদেশে ঢাকাতে যখন মুক্তিযুদ্ধের শেষ সময় মুক্তিযুদ্ধরা ঢুকে এখানে সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স হয়েছিল এবং অনেকগুলো যুদ্ধ হয়েছিল। কারণ ঢাকা তো হচ্ছে মেঘনা গেটের মতো ভি শেপ। আপনি বাংলাদেশটাকে যদি এভাবে নেভিগেবল ওয়াটারওয়েতে দেখেন পুরো ভি, এবং এই ভির কন্ট্রোল যদি নেওয়া যায় তাহলে বে অফ বেঙ্গলে আপনি ট্রেড করতে পারবেন। এবং এই কন্ট্রোলটা মোগলরা নিতে চেষ্টা করেছিল। তখন স্থানীয়ভাবে রেজিস্ট্যান্স দিয়েছিল হচ্ছে 12 ভূঁইয়ারা। আপনার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া যেটা জানেন যে আপনি এই যে মুসা খা, ইসা খার যে ভাতিজা মুসা খা যুদ্ধ করতে গিয়ে পরাজিত হয়ে সে কিন্তু ব্যাক করতে 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 শীতলক্ষা দিয়ে সে ব্যাক করে গাজীপুরে আশ্রয় নিয়েছে। তার কিন্তু কবর কিন্তু গাজীপুরের মুসা খা রোড আছে শহরে। আমরা ওখানে গিয়েছি, তার মাজার দেখেছি। তো সুতরাং সেই জঙ্গলে আশ্রয় নিয়েছিল, আবার পরবর্তীতে রিট্রিট করে এখানে এসছে, আবার যেন যুদ্ধে যেতে পারে। সুতরাং নৌ রুট একদিক দিয়ে যেরকম ডিফেন্স মেকানিজম, আরেকদিকে হচ্ছে এই অঞ্চলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সুতরাং শালদার ইতিহাসের কথা বলছিলাম। পরে তোরা শালদার সাথে দেখা করার পরে, শালদাটা এখনও বাংলাদেশের মানে আরবান এরিয়ার কাছাকাছি যদি কোনো ভালো নদী, হেলদি নদী থেকে থাকে, ওটা এখনও শালদা হেলদি নদী। শালদার পানি সুন্দর, খুবই চিকন নদী। আপনারা যদি যান দেখবেন শালদার পানিটা খুব সুন্দর। এবং শালদা নদী থেকে আপনি মাত্র 500 মিটার দূরে আসবেন, আরেকটা নদী পাবেন এসে মিশছে একটু আগে। এই নদীর নাম হচ্ছে লবণদহ নদী। স্থানীয় নামে লবলং সাগর, লবলং খাল দুইটাই বলা হয়, কারণ এর উপরে এটা শ্রীপুর যে জায়গা থেকে এসছে, এই জায়গাটা হচ্ছে পুরো ফ্লাড প্লেন ছিল একসময়। তো যে কারণে যখন ফ্লাড প্লেন থাকলে কি হয়, বর্ষায় পানি যেদিকে তাকাবেন সেদিকে সিলভার কালার। বাংলাদেশে তো 3টা কালার, এটা জানেন তো, গ্রিন শস্যের সময়, বাকি 4 মাস যখন এই যে বর্ষা মৌসুম হয় তখন দিস ইজ সিলভার কালার। পানি সিলভার মতো লাগে না ইয়েতে গেলে, হ্যাঁ, সিলভার কালার কান্ট্রি। আর থার্ডটা ব্লু, আকাশ টাকাশ সব মিলিয়ে দিলে আপনাদের ব্লু স্কাই পাবেন। হ্যাঁ, নীল আকাশ, কত গান, বর্ষার গান। তো ল্যান্ডস্কেপের একটা কালার, অন্যদিকে তাকালে আপনি আরেকটা কালার পাবেন বাংলাদেশে। তো এই জন্য ওটার নাম হচ্ছে লবলং সাগর। এবং তুরাগের তো আরেকটা নাম আছে কহর দরিয়া। ওইটা দরিয়ার মতো, কারণ আপনি এইখানে এই শ্যামলীতে যদি দাঁড়ান কিংবা কল্যাণপুর দাঁড়ালে, কল্যাণপুর থেকে যত দূর যায় একদম সাভার পর্যন্ত এই পুরোটা তুরাগ ছিল বর্ষাকালে। এবং এইটা এই জন্য দরিয়া নাম ছিল। কাহর, আর মানে এটা ফার্সি শব্দ। কাহরুন মানে হচ্ছে দরিয়া, আরেক কাহর মানে হচ্ছে কষ্ট। তো কহর দরিয়ার পুঁথিও আছে, আমরা খুঁজছি যে পাই কিনা দেখি। তো তুরাগের পর আরেকটা পুঁথি আছে, সোনাভানের পুঁথি। তো আপনারা আর কি রিভার রিসার্চ করতে যে অনেক কালচারাল রিসার্চও করছেন। কারণ আমরা তো প্রথমেই বলছি যে নদী ইজ নট আলাদা কিছু না, নদী ইজ নট অ্যাবস্ট্রাক্ট। আপনি যখন নদীকে আলাদা সত্তা হিসেবে ঘোষণা করবেন, আপনি আলাদা আরেকটা বিং, হ্যাঁ, তখনই আপনি এটাকে কর্ডনে চলে গেলেন। যে কর্ডনরা যেরকম অ্যাপ্রোচ করে বলছে ঠিক আছে, ইটস অ্যান অবজেক্ট, আমি এটাকে ইঞ্জিনিয়ারিং করব। হ্যাঁ, এবং এই হাইকোর্টের রায়ও তো এক ধরনের নদী ভার্সেস পিপল করে ফেললো, যে নদীকে যখন আপনি জীবনদার সত্তা ঘোষণা করছে, নদীর পারে মানুষ বলছে তাহলে আমরা কি অধিকারটাকে শুধু তুমি নদীরই দিবা? তাহলে নদীর যে এখন বাউন্ডারি ওয়াল করছো, আমার বাদ দিয়ে করছো, এই কারণে। বুঝতে পেরেছেন? তো সুতরাং এই জায়গাটাকে ডিকলোনাইজ করার জন্য আমরা যখন এই তুরাগের কোর্সটা আমরা ধরা শুরু করলাম, আমরা দেখলাম যে তারপরে এটা ঢুকলো হচ্ছে কালিয়াকৈর থেকে এসলো কড্ডা, তারপর কাশিমপুর, তুরাগ নামছে আর কি, আমি বললাম। তারপর কাশিমপুরের পরে টঙ্গীর এখানে বিশাল টঙ্গী বিল, এবং এখানে 2টো ধারা আছে। একটি হচ্ছে যে টঙ্গী হয়ে যেটা ইস্তেমার ময়দান যেখানে আসে, এখানে গিয়ে তেরমুখ নামে একটা জায়গা আছে উত্তরা একদম শেষ মাথা দিয়ে, ওখান দিয়ে গিয়ে ওটা বালু নদীর সাথে মিশে গিয়েছে। সুতরাং এটা একটা ধারা, এবং এটা খুবই ডার্টি, তুরাগের সবচেয়ে ডার্টিয়েস্ট। আরেকটা হচ্ছে যে সোজা মিরপুরে ঢুকে গেল আশুলিয়া হয়ে, আশুলিয়া, তারপরে মিরপুরের পরে গাবতলির পর আমিনবাজার গাবতলি দিয়ে তুরাগের আরেকটা কোর্স আছে, যে কোর্সটা সাভারের দিকে গেল। গিয়ে আপনার নাম শুনেছেন মধুমতি মডেল টাউনের নাম শুনেছেন মনে হয়, এটা নদীর উপরে, নদীর পানির উপরে। এদিক দিয়ে গিয়ে এটা হচ্ছে আবার ওই সলমাসি গ্রাম আছে একটা, হ্যাঁ, কিছু, তারপরে আরও কিছু ওখানে গ্রাম আছে। এই গ্রামের ভিতর দিয়ে গিয়ে এটা আবার গাবতলির পার হয়ে ঘুরে আবার গাবতলির দিকে এসে মিশছে, বসিলার দিকে এসে গিয়ে মিশছে। হ্যাঁ, তুরাগ। তো আরেকটা তুরাগের পুরাতন সোর্স ছিল এক সময়, বুড়িগঙ্গারও পুরাতন সোর্স ছিল, সেটা ধলেশ্বরী থেকে এই আটি বাজার দিয়ে ঘুরে এদিক দিয়ে
কি বলে বসিলা হয়ে এটা যেত, এটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এখানে প্রায় 17 কিলোমিটার নদীটা, এটা নাই, এটা আপনার 74-এর পরে বন্ধ হয়েছে। তো এটা যখন আমরা ধরে আগাচ্ছিলাম আমরা দেখলাম যে এখানে প্রায় 69টি জেলে গ্রাম আছে এখনো, এবং তারা হচ্ছে তাদেরকে কোথাও কোথাও জেলে কার্ডও দেওয়া হয়েছে। ইন্টারেস্টিং আর কি, জেলে কার্ডও দেওয়া হয়েছে, কিন্তু এরা 8 মাস বেকার থাকে। আশ্চর্য ঘটনা। আমি তো এটা নিয়ে আশ্চর্য, 8টা মাস একটা পুরো ফ্যামিলি বেকার, এটা কিভাবে সম্ভব? পরে আমি এদের সাথে আমরা এক ধরনের আমাদের একটা স্ট্র্যাটেজি, মানে একটা মেথড আছে কোয়ালিটেটিভ। আমরা তো কোয়ালিটেটিভ রিসার্চ করি মূলত, কোয়ান্টিটিভটা কম করি। তো তখন আমাদের কোয়ালিটেটিভ রিসার্চের প্রথম কাজ হচ্ছে আমরা যেই জনগোষ্ঠীর সাথে কাজ করি আমরা তাদেরকে সাবজেক্ট মনে করি না, স্যাম্পল সাইজ মনে করি না, এগুলো আমরা মনে করি না। আমরা এদের সাথে আমরা মনে করি যে এইটা হচ্ছে এক ধরনের সলিডারিটি, পার্টনারও না। পার্টনারের ক্ষেত্রে গেলে কিন্তু আপনার রোল আলাদা হয়ে যায়, তখন সলিডারিটি আমরা করি আর কি। তাতে আমরা ওদের সাথে কালচারাল প্রোগ্রাম করি তখন প্রথমে, এবং খাবার শেয়ার করি। দুটো জিনিস, আপনি যখন ওদের ওখানে গিয়ে খাবেন কিংবা আপনি খাবার নিয়ে যাবেন তখন মানুষের মধ্যে হৃদ্যতা হয়, তখন সে আস্তে আস্তে আনফোল্ডিং হয়। যে তারপরে যখন তার সাথে কালচারাল প্রোগ্রামগুলোতে আপনি অ্যাটেন্ড করবেন তখন আপনি ইনসাইটগুলো পাবেন, তার আগে পাবেন না। তো আমরা ওদের সাথে এই ধরনের সলিডারিটি অনেক প্রোগ্রাম করি বিভিন্ন কমিউনিটির সাথে। করার পর আমরা জানতে পারলাম যে সাদা চোখে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে 8 মাস তারা নদী পলিউশনের কারণে হচ্ছে বেকার থাকে। বুঝতে পেরেছেন? যেহেতু আপস্ট্রিমে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার আছে এবং ঢাকায় সব সুয়েজগুলো হচ্ছে এখানে ফেলছে। তো আমরা এটা আবার সার্ভে করে দেখলাম যে 608টা জায়গা আছে ঢাকার চারপাশে যেখানে দিয়ে সুয়েজ কানেকশন সরাসরি নদীতে ফেলে। এটা জিও লোকেশন আমরা বের করলাম, এবং ওয়েস্ট ডাম্পিং স্পট আছে অনেক। তো প্রায় 350-এর মতো সুয়েজ, বাকিগুলো ওয়েস্ট ডাম্পিং, মানে সিটি কর্পোরেশন এখান থেকে ময়লা কালেকশন করে না, এরা সরাসরি নদীতে ময়লা ফেলে। তো আপনার পারেন, আর হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট তো পড়ছেই। তাই ইন্ডাস্ট্রিয়াল এখন তো ভালো পানি, নভেম্বরের শেষে গিয়ে ডিসেম্বরে যখন পানি আর বৃষ্টির পানি স্ট্রম ওয়াটার আসবে না, তখন ওরা বলে যে পানি পচে গেছে, পানি মানে পচা নামে মানে সরাসরি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টটা নামে। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টটা নামলে আপনি যদি নদীর পাড়ে দাঁড়ান আপনি দেখবেন যে কাঁকড়া থেকে শুরু করে ছোট পোকা থাকে না, সেগুলো লাভ দিয়ে উপরে উঠে আসতেছে, মানে সে আর নিঃশ্বাস নিতে পারতেছে না, তার ডিও একদম 0। হ্যাঁ, এই লাভ দিয়ে উপরে উঠে আসে পুরো মাছটা থেকে সবকিছু। এর চেয়ে তো অমানবিক আর কিছু নাই। তো আর এদের তো জীবনটাই হচ্ছে পানির উপরে, পানি এবং নদী কেন্দ্রিক। তারপর এই নদী তো আমাদের ত্রাতা। তখন আমরা এদের সাথে জিজ্ঞেস করলাম যে আপনারা বাকি টাইমটা কি করেন, 8 মাস কিভাবে চলেন? যে 8 মাস আমরা ব্র্যাক থেকে লোন নিই অথবা অন্যদের থেকে লোন নিই। লোন নিয়ে আমরা লোন পরিশোধ ঠিকমতো করতে পারি না, বাকি 4 মাসের জন্য ওয়েট করি। 4 মাসে আমাদের এই লোন পরিশোধ হয়ে মোটামুটি চলার মতো পয়সা হয়। কিভাবে পরিশোধ করেন? ওই যে মাছ বেচে তারপর 4 মাসে আবার মাছ যখন বৃষ্টির পানি আসে, হ্যাঁ, প্রকৃতি তাদেরকে এম্পাওয়ার করে। আবার তার পভার্টি রিডাকশনটা প্রকৃতি করে, আর তাকে আবার পভার্টিতে আমরা নিয়ে যাই হচ্ছে ডেভেলপমেন্ট। হ্যাঁ, ঢাকার প্রাচীন তাহলে বুড়িগঙ্গার পাশে কিংবা নরসিংদী পর্যন্ত যে ওয়ারি বটেশ্বর ধরে যে সভ্যতার যে একটা ন্যারেটিভ আমরা দেখি, এটা একটা আছে ডেফিনেটলি। কিন্তু এর কাছাকাছি কিংবা সমসাময়িক সময়ের 400-500 বছরের পুরাতন মানুষের হ্যাবিটেশনের ইতিহাস কিন্তু ঢাকার মাঝখানে আছে, যেটা তুরাগ এটাকে ইনহেরিট করে। এবং আপনারা আমরা এটা ডকুমেন্টেশন করেছি। এবং আমি একটা এক্সাম্পল দিই, মাঝিরদিয়া নামে একটি গ্রাম আছে, আরেকটা গ্রাম আছে বাগিচার টেক। এই দুটো গ্রামের মাঝখানে, মানে এটা বাগিচার ট্যাক মানে তো ট্র্যাক থেকে এসছে, মধুপুরের ট্র্যাক মানে উঁচু জায়গা। তো যেখানে আসলে যেরকম ঢাকা বিভিন্ন জায়গায় আমলির ট্যাক, অমুক ট্যাক, শেখের ট্যাক আছে, এগুলো হচ্ছে যে আসলে প্রাচীন গ্রাম। সুতরাং বাগিচার টেক এবং মাঝিরদিয়ার মাঝখানে একটি নিম গাছ আছে এখনো, যেটার বয়স 400 বছর পুরাতন, এবং ওখানে একটা নিম মন্দির আছে। তা আমি ওখানে গিয়েছি, ওদের সাথে কথা বলেছি এবং দেখেছি যে, এবং তারাও জানে না। আমি বললাম যে এই গাছ কে লাগাইছে? না, আমরা তো আমাদের পূর্বপুরুষের এটা এখানে উপাসনা করে, তো সেই জায়গা থেকে আমরা পাই। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যদি বিরুলিয়া জমিদার বাড়ি যেয়ে থাকেন, স্থানীয় লোকজন বলে এটা জমিদার বাড়ি, কিন্তু এটা কোনো জমিদার বাড়ি না। উনি ছিলেন একজন সওদাগর এবং উনিও রাজবংশী, খুবই গুরুত্বপূর্ণ। তাই বাবু, এবং উনিও বরেন্দ্র অঞ্চল থেকে এখানে এসছেন। আমরা রাজবংশীদের পরে এখানকার যে হিজরত করে তারা এখানে আসলো, এটা আমরা খুঁজে বের করতে চেষ্টা করেছি। সেটা দেখলাম যে এই বাবুর এখানে আসা, বাবু তো সাম্প্রতিক সময় এসছেন 100 বছরের কাছাকাছি সময়, এবং তার আসার পেছনে গাবতলী, বড়বাজার, এই যে পুরো এলাকাতে যে একটা বড়
ট্রেড এবং যোগাযোগ এবং হ্যাবিটেশন ছিল, ওইটার ওরিয়েন্টেশনের কারণে বাবু এখানে এসছেন, জমিদার এসছেন, এবং সে আসার সময় আবার অনেকে তাকে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু এখানে এসছেন। তো যে কারণে বিরুলিয়ার যে বড় জমিদার বাড়ি আপনারা গেলে দেখবেন, ছবি দেখলে অবাক হবেন এত পুরাতন। সেটার এই অঞ্চল মানে বরেন্দ্র অঞ্চলের যে একসময় ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ, তার আগে পাল সেনদের সাথে তাদের যে স্ট্রাগল, তারপর যে তারা রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে মার্জিনালাইজ হচ্ছে, সেটারই ধারাবাহিকতা কিন্তু আমরা ঢাকার আশেপাশে এই লোকজনদের হ্যাবিটেশন পাই। এবং এগুলো হচ্ছে স্থানীয় বনভূমি এবং জলভূমির পাশে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে যারাই রাজনৈতিকভাবে মার্জিনালাইজ তারা তো বনভূমির পাশে যেতে বাধ্য, কারণ সেটা তো কোভার্টলি থাকতে হবে। আবার হ্যাঁ, জলভূমি তার লাগবে তার প্রোডাকশনের জন্য, পানির জন্য এবং তার ফুডের জন্য। সেটাই কমিউনিকেশন অ্যান্ড ফুড অ্যান্ড ওয়াটার। তো যেহেতু মাছ হচ্ছে খুব অ্যাভেলেবল, খুব ভালো এখানে, এত বেশি। এবং আরেকটা আমরা দেখেছি যে এখানে প্রায় 19টি বিল আছে। আপনি খুব বাংলাদেশে খুব কম নদী পাবেন যে নদীর সাথে বিল আছে, খুব কম। এমনি ফ্ল্যাট প্লেন অনেক বড় আছে, যেরকম হাওর, পুরোটাই ফ্ল্যাট প্লেন হাওর অঞ্চল আপনি যদিভাবে দেখেন। বাট আরেকটু নেমে আসলে একটা কিছু জায়গা আছে বিল যেখান থেকে নদী উৎপাদন হয়েছে, যেরকম আমরা যদি বলি চলন বিল, তারপরে আড়িয়াল বিল, এখান থেকে তো বিল থেকেও নদী এসছে, আমরা তো দেখি। তো ওইসব এরিয়া যদি আমরা বাদ দিয়ে নর্মাল টোপোগ্রাফিক চিন্তা করি, তাহলে এরকম একটা নদীর সাথে 5-11টি বিল, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মানে আপনার এটা বোঝা। তো এই বিলগুলোর আলাদা কিন্তু বায়োডাইভার্সিটি আছে, ইকোসিস্টেম আছে, এবং এগুলোকে রক্ষণাবেক্ষণ করে হচ্ছে যে নাহলে এত অল্প জায়গায় 66 কিলোমিটারের মধ্যে 70টি গ্রাম কীভাবে আসলো। এবং মজার বিষয় হচ্ছে যে টঙ্গী থেকে যদি আপনি উপরের দিকে যান একদম টাঙ্গাইল পর্যন্ত, কালিয়াকৈর পর্যন্ত, এই জেলেরা কিন্তু রাজবংশী না। এটা ইন্টারেস্টিং। ওরা কি? এরা হচ্ছে বর্মন। খুব মজার গল্পগুলি ভাই। আপনারা তাহলে এখন এগুলাকে কিভাবে কাজে লাগাচ্ছেন উন্নয়নের ধারা পরিবর্তন করার জন্য? এই কাজ করতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়েছে, কারণ এটা আমাদের পকেটের টাকা দিয়ে পুরো কাজটা আমরা করেছি। কারণ আমরা কারো ফান্ড আমরা নেই আর কি এগুলো করতে গিয়ে, এগুলোকে ফান্ড দিবেও না, আমরা চাইও নাই। কারণ অধিকার নিয়ে কথা বলতে গেলে ফান্ড পাওয়া যায় না, তার উপরে সরকারি ন্যারেটিভের বাইরে। তা আমরা এটা অনেক কষ্ট করে আমাদের ভলেন্টিয়ার, স্থানীয় জনগোষ্ঠী যারা মুভমেন্ট করে, এদেরকে নিয়ে আমরা এই পুরো জার্নিটা আমরা করেছি। এবং এখানে আমার এক বন্ধু আছে ইফাদুল হক, ও স্মিথ কলেজে আরবান পলিসি অ্যান্ড গভর্নেন্স পড়ায়। ও আমার সাথে কাজ করতে গিয়ে আমাকে টেকনিক্যাল সাপোর্টটা দিয়েছে, কারণ আমি তো একা ফাইট করতে পারবো না, যেহেতু আরডিআরসিতে আমাদের লোকজন আছে, আমরা যাদেরকে রাখি তাদেরকে ভলেন্টিয়ার হিসেবে রাখি না, আমরা আসলে পে করি। বাংলাদেশে এখন যে একটা ফ্যাসিস্ট কনস্টিটিউশন আছে, সেখানেও লোকাল গভর্নমেন্টের কথা বলা আছে কাগজে কলমে, কিন্তু এটা হইতে দেয় না, পলিটিশিয়ানরাও হতে দিচ্ছে না, এবং ব্যুরোক্রেটরা তো চাই না যে এরকম কিছু হোক। তো এটা আমরা করে দেখেছি। তারপর আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় চলে এসছে, তখন বাংলাদেশের ন্যারেটিভ আরও মানে আন্দোলন সংগ্রামের যেই স্পেসটা সেটা আরও অনেক কমে এসছে। এবং সামহাও আমি একটি প্রতিষ্ঠান নাম হচ্ছে রিভারাইন পিপল, ওদের সাথে আমি জয়েন করলাম এজ এ ডিরেক্টর। বাট কন্ডিশন ছিল যে আন্তঃসীমান্ত নদী এবং ভারত ইস্যুতে পজিশনটা পরিষ্কার থাকতে হবে। তো সেখানে আমি অনেকদিন কাজ করে 2-3টি জিনিস আমার রিয়েলাইজেশন হলো। সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশে অধিকার নিয়ে কাজ করেন অথবা এই প্রকৃতি নিয়ে কাজ করেন, যেটা নিয়ে কাজ করেন, আপনাকে যেই ন্যারেটিভটা গভর্নমেন্টের জায়গা থেকে আসছে সেটাকে তো আপনাকে চ্যালেঞ্জ করতে হবে, কিংবা গ্লোবাল ন্যারেটিভকে আপনি চ্যালেঞ্জ করতে হবে। সেই চ্যালেঞ্জিংটা হতে হবে রিসার্চ বেসড। এক্স্যাক্টলি। আদারওয়াইজ আপনি তো টিকবেনই না। আর রেটরিক দিয়ে কতদিন, তাই না? স্লোগান দিয়ে তো বেশি দিন টিকা যাবে না। আপনাকে তো যুদ্ধটা করতে হবে জ্ঞান ভিত্তিক। যে আমরা অনেক কথা বলি, হ্যাঁ, অনেকে মিডিয়াতে অনেক পরিচিতি পেয়েছি, অনেক কিছু হয়েছে, কেউ উপদেষ্টা হয়েছেন, হ্যাঁ, বাট দিজ আর অল ইন্ডিভিজুয়াল ফ্লারিশমেন্ট হয়েছে, কিন্তু সিস্টেমেটিক ফ্লারিশমেন্টটা, চেঞ্জটা আমরা তো কোথাও দেখি নাই, কিংবা রিফর্মটাও আমরা আসলে সাকসেসফুল কোথাও দেখি নাই। আমরা তো একটা ওয়াটার বডিও তো রেস্টোর করতে পারি নাই এখন পর্যন্ত, উদ্ধার করতে পারি নাই। আমরা একটা বনভূমিকে উদ্ধার করতে পেরেছি, একটা পাহাড়কে কি আমরা উদ্ধার করতে পেরেছি বাংলাদেশে? আমরা কিছুই করতে পারি নাই। তো সুতরাং বরঞ্চ অনেক লোক হিরো হয়েছে। তো এবং এই হিরো মারা যাবে 2 দিন পরে, কিংবা মিডিয়া যদি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। মিডিয়া তো সরকার থেকেই চলে, সরকার যদি বলে এদেরকে ধরবে না, অথবা এখন মিডিয়া কিছুটা বলা হচ্ছে স্বাধীন হন, কিন্তু মিডিয়া তো কন্টেন্ট না থাকলে মুখ ফিরিয়ে নিবে, কিংবা তার অ্যাসাইনমেন্ট না থাকলে মুখ ফিরিয়ে নিবে। তখন আপনার চলবে কিভাবে, তাই না? আপনার যদি জ্ঞান ভিত্তিক কিছু থাকে, আপনি ন্যারেটিভটা চেঞ্জ করতে পারবেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট।
তো সে জায়গা থেকে আমরা ফোকাস করলাম যে ঠিক আছে লোকাল নলেজটাকে আমরা তুলে নিয়ে আসবো কীভাবে, মেথোডোলজির কথা যেটা আপনাকে প্রথমে বললাম যে আমরা কোয়ালিটিটিভ অ্যাপ্রোচে বেশি যাই, কোয়ান্টিটিভ একটু কম যাই, কারণ কোয়ান্টিটিভ হচ্ছে একটা ফরমাইশি রিসার্চ। হ্যাঁ, এটা ফরমাইশি রিসার্চ আমরা এভাবে বলি। তা আমাদের নিজস্ব ওন মেথোডোলজি আছে, আমরা ওগুলোকে ফোকাস করে আমাদের মতো করে আমরা আসলে যুদ্ধটা করতে চাই। এটাকে মাথায় রেখে আসলে আরডিআরসির যাত্রা শুরু। তো সেটা করতে গিয়ে আমরা প্রথমে যেগুলো করেছি, আমরা প্রথমে খুব পপুলিস্ট জায়গা থেকে কাজগুলো করেছি, না হলে তো ব্র্যান্ডিং হয় না। হ্যাঁ, স্ট্র্যাটেজিক হয়েছে আমরা একটু পপুলিস্ট। কীরকম? এই ধরেন ঢাকার চারপাশের নদীগুলো নিয়ে হেভি উচ্ছেদ অভিযান হচ্ছে, আমরা গিয়ে বলছি এই উচ্ছেদ অভিযান সাস্টেনেবল না। উচ্ছেদ অভিযান ভালো, কিন্তু এটা সাস্টেনেবল না, কারণ তুমি যারে তারে পাইকারিভাবে উচ্ছেদ করতেছো, এটা ঠিক না। তারা কোথায় যাবে? হ্যাঁ, বিআইডব্লিউটি বলতেছে মাত্র 18টা লাইন হচ্ছে বুড়িগঙ্গায়। আমরা একদম সরজমিনে গিয়ে রিসার্চ শেষ করে বলছি যে না, 250টা লাইন। হাইকোর্ট আমাদের কথাকে ধরে তখন ওদেরকে সু করছে, বলছে তোমরা জানাও কয়টা আছে। তখন ওরা আবার আমাদের কাছে এসছে, আমরা বলছি। তো তারপরে তারা যখন ডিমার্কেশন পিলার করলো, প্রায় 10,000 ডিমার্কেশন পিলার লাগালো ঢাকার চারপাশে, আমরা বলছি এর অর্ধেকই ভুল। এবং আমরা এটা সিরিয়াস রিপোর্ট করে ওদের 3,000 কোটি টাকা বন্ধ করে দিলাম। এবং এটা নিয়ে সিরিয়াস হলো, আমাকে তো তুলে নেওয়ার জন্য অনেক হুমকি দিছে, আমাকে নাকি অ্যাবডাকশন করে ক্রস ফায়ারে দেওয়া হবে। আমি সরকারকে বিব্রত করার জন্য উন্নয়ন বিরোধী রিপোর্ট পাবলিশ করলাম। টিআইবি রিপোর্ট তখন পাবলিশ করে না, শুধু আমরাই করি। টিআইবি কি জিনিস? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আর কি। ও, ট্রান্সপারেন্সি। তা আমরা এটা করে আমি 7 দিন বাসা থেকে বের হই নাই, খালি ঘড়ি ধরছি যে কখন নিয়ে যাবে আমাকে। সামহাও এটা আবার অনেকে জানাজানি হয়েছে যে এজাজ ভাইকে তুলে নেওয়া হবে, তখন আর তারা এটা করে নাই। বাট বিভিন্নভাবে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে, যদিও অন্য পরে একসময় এবং আগে একসময় আমাকে তুলে ক্রস ফায়ারে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেটা আরেক গল্প, আরেকদিন বলবো। তো ভাইয়া, তো আপনি এখন এই রিসার্চ অর্গানাইজেশনের সবাইকে তো আপনি তো প্রফেশনালি মানে কাজ করে মানে চাকরি দিচ্ছেন, তো এখন আপনি সাস্টেন করেন কিভাবে? এখন হচ্ছে দুটো। বিদেশি সংস্থার থেকে আপনি কি কোনো ডোনেশন পান? না, একটা হচ্ছে যে আমরা মাত্র এই গত 2-3 মাস ধরে আমরা আসলে এই কিছু রিসার্চের কাজ আমরা কোলাবোরেটিভ জায়গা থেকে করছি। মানে আরও কিছু সংগঠন যারা আমাদের সাথে এবং লোকাল সংগঠন মিলে আমরা কিছু রিসার্চ ফান্ড, ইউনিভার্সিটির কিছু রিসার্চ ফান্ড আছে বাইরে, বিদেশি যেরকম ইউনিভার্সিটি শেফিল্ডের কিছু রিসার্চ ফান্ড আছে, ওদের সাথে ওরাও আমাদের পার্টনার। ওদের সাথে মিলিয়ে আমরা কিছু কাজ করা শুরু করেছি ঢাকার আরবান ইস্যুতে। আর আগে যে কাজগুলো করতাম সেই জায়গায় আমরা এখনও কারোর কাছে যাই নাই, কারণ ওটা আমরা মনে করি আমরা যেহেতু পার্ট অফ দ্য কমিউনিটি, এটা আমাদের ফাইট, এটা আমরা নিজেরাই করব। এবং টু বি অনেস্ট, ভালো কাজ করতে গেলে ফান্ড লাগে না। আপনি যদি মনে করেন যে না, আমি 2 বেলা কম খাবো, আমি একটা পারফিউম কম ইউজ করব, আমি একটু রেস্টুরেন্টে খাওয়া কমায় দেব, তাহলে কিন্তু আপনাকে এই ফাইটটা করতে হবে। আর এই ডিসিজ স্পিরিচুয়াল, দুটো জিনিস। আপনি এই ফাইটটা কেন করবেন, এই প্রশ্নটা আসে না? মঙ্গল মন্ত্র, হ্যাঁ, সেজন্য। হ্যাঁ, দিস ইজ স্পিরিচুয়াল মানেই অপর। হ্যাঁ, আপনি বেঁচে থাকেন অপরের মধ্য দিয়ে। কত লোক, আপনি কিছুদিন পর মারা যাবেন, আপনাকে চিনবে কীভাবে? আপনি যখন অপরের মধ্যে আপনার কাজ দিয়ে বেঁচে থাকবেন, আর তো চিনার কোনো উপায় নাই। ফেম 2 দিনের জিনিস, নেম 2 দিনের জিনিস, কিন্তু আপনার কাজ আপনাকে টিকিয়ে রাখবে, তাই না? এবং আপনার কাজটা কার জন্য করবেন? আপনি যখন অপরের জন্য করবেন, ওইটাই কাজ হবে। আর যেটা নিজের জন্য ওইটা কাজ না। টাকা মানুষকে টিকিয়ে রাখে না। খুবই ভালো লাগলো ভাইয়া, আপনি যে আমাকে উন্নয়নের কথাটা নতুন করে শিখিয়ে দিলেন, যে উন্নয়ন মানে আসলে উন্নয়ন না, উন্নতি, এবং নিজেকে অন্যের মাধ্যমে বিলিয়ে দেয়া, এটাই হচ্ছে আপনার মঙ্গল মন্ত্র যদি বলা হয়। হ্যাঁ, অ্যাবসলিউটলি, আমি মনে করি অ্যাকচুয়াল ন্যারেটিভটা বলা দরকার। অনেক ধন্যবাদ।